সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত হচ্ছেন যে 21শে জানুয়ারি তারিখে আহ, নবম জাতীয় বেতন স্কেল কমিশন তাদের রিপোর্ট প্রদান করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নিকট। এই রিপোর্ট প্রদানের পর এখন এটা বাস্তবায়ন করার জন্যে সরকারি কর্মচারী পরিষদ থেকে কর্মচারীরা খুব চাপ দিচ্ছেন এবং তারা একটা আন্দোলনেও ইতিমধ্যে নেমেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই নবম জাতীয় বেতন স্কেলে প্রস্তাবিত যে আম, স্কেল, এই স্কেলকে বাস্তবায়ন করা সম্ভব কিনা এবং এটা বাস্তবায়ন যোগ্য কিনা, এটা একটা খুব বড় ধরনের প্রশ্ন আসছে। আমি কার বেতন কতটুকু আমি শুধুমাত্র একটু বলতে চাই যে নবম জাতীয় বেতন স্কেল যে রিপোর্ট কমিশন যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা বাস্তবায়ন করতে হলে সরকারের লাগবে হচ্ছে 1,01,000 কোটি টাকা বাড়তি লাগবে, যেটা যেটা আপনার জিডিপি, আমাদের দেশের জিডিপির প্লাস 25% টাকা লাগবে। তো এটা একটা বিশাল অঙ্কের টাকা, এডিশনাল চাপ বাড়বে সরকারের উপরে। যে চাপ নিতে গেলে পরে সরকারের পারবে কিনা, অবশ্যই এটা দেশের জন্য, দেশ পারবে কিনা, এটা সবাইকে একটু চিন্তিত করছে বা এটা বিবেচনা রাখার প্রয়োজন আছে। আচ্ছা, নবম এই কমিশন যে রিপোর্ট পেশ করেছে, রিপোর্টে দেখা যাচ্ছে যে 8,000 টাকা যে বেতন ছিল সেই বেতনটা 20,000 টাকা, সর্বনিম্ন বেতন ছিল 8,050 টাকা, সেখান থেকে সেটা প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা থেকে শুরু, এবং সর্বোচ্চ আগে ছিল হচ্ছে, অর্থাৎ অষ্টম জাতীয় পে স্কেলে যেটা ছিল সেটা হচ্ছে 78,000 টাকা, সেটা এখন প্রস্তাব করা হয়েছে, সেটা করা হবে সর্বোচ্চ 1,60,000 টাকা। তো ঠিক আছে, এইগুলো প্রস্তাব তো আসতেই পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা যেটা জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা বাস্তবায়ন করা। তো এটা বাস্তবায়নযোগ্য কিনা বা বাস্তবায়ন করা উচিত কিনা এ নিয়ে বিতর্ক আছে। অর্থনীতিবিদরা বিতর্ক দিচ্ছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারপর হচ্ছে আপনার মিস্টার জাহিদ হাসান, কি, হ্যাঁ, জাহিদ হাসান, সাবেক বিশ্বব্যাংকের একজন সর্বোচ্চ কান্ট্রি ডিরেক্টর ছিল বাংলাদেশে। উনি যেটা বলছেন, উনি প্লাস আরও কয়েকজন অর্থনীতিবিদ, ওনারা বলছেন যে এই বাস্তবায়ন করার মতো বাংলাদেশে এই মুহূর্তে ওই সামর্থ্য বাংলাদেশের মানে দেশের নেই। দেশের অর্থনৈতিক অবস্থায় এটা খুব বড় ধরনের একটা চাপ সৃষ্টি হবে। তো সুতরাং তারা এটাকে নিরুৎসাহিত করছেন এই মুহূর্তে এটা বাস্তবায়ন করার জন্য। তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে কেন, আমি একটু কেন পে স্কেল দেওয়া হয়। এটা ঠিক যে 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে এবং পে স্কেল, সপ্তম পে স্কেলের থেকে অষ্টম পে স্কেল যেটা হয় সেটা কিন্তু একবারে জাম্প করেছে, অনেক ডাবল করা হয়েছিল। এবং পে স্কেলটা দেওয়া হয় কেন, তার কারণ বাজারে যে সমস্ত জিনিস ইতিমধ্যে বাজার মূল্যস্ফীতির কারণে বা বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকারি চাকুরিদেরকে জীবনযাত্রার মান অ্যাডজাস্ট করার জন্য বা জীবনযাত্রার মান ধরে রাখার জন্য বেতন দেওয়া হয়, মানে নতুন স্কেল ঘোষণা করা হয়। 10 বছর অফকোর্স অনেক বড় সময়। শুধু কি এটা থাকে, যে জিনিসটা হচ্ছে যে আমরা এই বেতন স্কেল দেওয়ার পেছনে শুধু একটা না, একটা কারণ থাকে না। বেতন স্কেলে মানসম্মত সরকারি কর্মচারীদেরকে মানসম্মত জীবন ব্যবস্থা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য থাকে। পাশাপাশি হচ্ছে যে মানসম্মত সেবা পাওয়ার জন্য রাষ্ট্রের একটা প্রত্যাশা থাকে যে তারা জনগণ, সরকারি কর্মচারীরা মানসম্মত সেবা প্রদান করবেন জনগণকে, এটাই হচ্ছে কি উদ্দেশ্য। তো আমরা যে এখন এই বেতন নবম জাতীয় স্কুল প্রস্তাবনায় যা প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবনার আগে, বাস্তবায়নের পূর্বে আমাদের আসলে দেখা দরকার যে অষ্টম জাতীয় বেতন স্কেলে যে হঠাৎ করে ডাবল বেতন করা হলো, তার প্রেক্ষিতে জনগণ কী সেবা পেয়েছে। টাকাটা তো জনগণই দিবে, তাই না? টাকা দিবে হচ্ছে জনগণ, তো জনগণের তো প্রাপ্তিটা প্রাপ্তিটা কী হবে, সে ঠিক মানসম্মত সেবা পাবে, সে দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবে। তার কারণ সরকারি চাকরিজীবীদের দুর্নীতির মূলে হচ্ছে সরকারি চাকরিরা।
তো আমরা কি আসলে সেটা পেয়েছি, বা জনগণ কি সেটা পেয়েছে? দুর্নীতিমুক্ত আম, শাসন ব্যবস্থা পেয়েছে? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউ কেউ বলি যে তাহলে টাকা, বেতন বাড়ানোই কিন্তু সমাধান না। বেতন বাড়ানোই সমাধান না। মুদ্রাস্ফীতি হবে, এটা থাকবে, কিন্তু মুদ্রাস্ফীতিটা কেন হয়, বা জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয় কেন বাড়ে, সেই দিকে হচ্ছে যে আমাদেরকে এখন নজর দেওয়াটা খুব জরুরি। প্রথম কথা হচ্ছে যে আমার পার্সোনাল, আমি অঙ্ক কষে দেখাই দিতে পারবো। আসলে আমাদের দেশের সরকারি কর্মচারীদের বেতন কম, এটা মোটেই ঠিক না। আমাদের দেশের সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ অনেক বেশি। তারা অনেক বেশি বেতন পায় ইন কম্পেয়ার টু দ্য সার্ভিস দে প্রোভাইড। আমি আবারও বলছি, ইন কম্পেয়ার টু দ্য সার্ভিস অর প্রোডাক্ট, সে যে প্রোডাক্টটা দেয় তার তুলনায় সে মজুরি অনেক নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে জীবনযাত্রার মান, ব্যয়, জিনিসপত্রের দাম বেড়েছে। জিনিসপত্রের দামটা কেন বাড়ে সেটা আপনাকে দেখতে হবে। জিনিসপত্রের দাম তখনই বাড়ে যখন হচ্ছে যে দেখা যাচ্ছে চাহিদাটা আম, সরবরাহের তুলনায় চাহিদা যখন বেড়ে যায়। চাহিদাটা কখন বাড়ে? তখন যখন অ্যাবিলিটি বাড়ে। অ্যাবিলিটি থাকার কারণেই তো কোনো জিনিস দেখবেন যে বাংলাদেশে, আমাদের দেশে কোনো জিনিস পড়ে থাকে না। একটা যে কোনো জিনিস নিয়ে গেলেই আপনি দেখেন যে খাচ্ছে মানুষ, সেটা কিনছে। দুটো কারণে কিনছে, একটা হচ্ছে যে চাহিদার তুলনায় সরবরাহ কম, আর একটা তুলনা হচ্ছে যে যেহেতু মানুষের হাতে প্রোডাক্টিভিটির তুলনায় সে যতটুকুন সেবা দেয় তার তুলনায় তার মজুরি অনেক বেশি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। সে একজন সরকারি কর্মচারী ফর এক্সাম্পল, সে বেতন পায় হচ্ছে 50,000 টাকা। প্রত্যেকটা দেখেন সে তার, আর দুর্নীতি করে সে ইনকাম করে আরও 50,000 টাকা বা 25,000 টাকা। একজন কাস্টমসের একটা পিয়ন, তার বেতন হয়তো সে পাচ্ছে 18,000 টাকা বেতন পাচ্ছে, কিন্তু তার প্রতিদিনের ইনকাম হচ্ছে, তার প্রতিদিনের ঘুষ হচ্ছে, সে পাচ্ছে হচ্ছে প্রতিদিন 1,000 টাকা করে নিচ্ছে। তাহলে এখন বলেন যে জিনিস যেটা, এই কর্মচারী যখন বাজারে যাচ্ছে, তার যেহেতু প্রোডাক্টিভিটির তুলনায় তার মজুরি অনেক বেশি, সুতরাং সে কী করছে? সুতরাং সে বেশি দামে কিনতেও রাজি আছে এবং কেনে। তো বাজারতে তাহলে দুর্নীতিটা যদি টাইট হইতো, দুর্নীতি যদি না থাকতো, তাহলে কিন্তু সে 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনতো না। একজন ব্যবসায়ী একজন কন্ট্রাক্টর, সরকারি অফিসে কন্ট্রাক্টরি করে, সে যে কেনে 3 টাকায়, বিক্রি করে 10 টাকায়। বালিশ যদি সে তার কিনতে হয়েছে বালিশ 300 টাকা দিয়ে, বিক্রি করছে 700 টাকা, 7,000 টাকা। সেই বালিশটা হচ্ছে যে মাঝখানে যে সমস্ত কর্মচারীরা বা কর্মকর্তারা রয়েছে যাদেরকে ঘুষ দিতেছে, ঘুষ দেওয়া হলেও তো সে একটা বড় অঙ্কের টাকা পায়, তার মানে কন্ট্রাক্টরের পকেটে ঢোকে। তাহলে কি তার প্রোডাক্ট বা সার্ভিসের তুলনায় তার আসলে মজুরি অনেক বেশি হয়ে যাচ্ছে। সার্ভিস এবং মজুরি যখন বেশি হচ্ছে তখনই কিন্তু তার আর কিনতে কোনো সমস্যা হচ্ছে না, তার কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং যে কোনো দামই হোক, বিক্রি যায়। তো সুতরাং বুঝতে হবে কি, যে বাংলাদেশে প্রথম, আমি এই জায়গায় এই জন্যে আমি দ্বিমত পোষণ করছি যে আসলে বাংলাদেশের মানুষের যে সরকারি কর্মচারীর বেতন কম পায়, এটার সাথে আমি একমত না। এবার আগের প্রসঙ্গ আসা যাক। 2015 সালে যখন এত বেতন বাড়ানো হলো, ডাবল করা হলো প্রায়, তারপর থেকে দুর্নীতি কমে নাই, বরং বেড়েছে। সরকারি কর্মচারীদের যে রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট ছিল, সে তো বেতনটা নিচ্ছে তো জনগণের কাছ থেকে। জনগণের যে সমস্ত কমিটমেন্ট করেছিল তার কোনোটাই সে রাখে নাই। সুশাসন ব্যবস্থা করা, সরকারি কর্মকর্তারাই সুশাসনের ছাড়া কুশাসন ইস্টাবলিশ করছে। যখন সে কুশাসন ইস্টাবলিশ করছে, তার মানে হচ্ছে দেশ অস্থির হয়েছে, রাজনৈতিক কী বিপর্যয় ঘটেছে সেটা আপনারা জানেন। তার একটা দায়িত্ব ছিল হচ্ছে একটা নির্বাচন দেওয়ার, এটা সুশাসনের অংশ। সে এই নির্বাচনের ক্ষেত্রে যে সে প্রত্যেকটা ক্ষেত্রে তারা চুরি করেছে এবং নির্বাচনের ভোট ডাকাতি করেছে। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু হচ্ছে 2024 সালে বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেলে, বড় ধরনের একটা বিপ্লব হলো, এবং আমরা চাচ্ছি একটা সংস্কার হওয়ার জন্যে। আমরা একটা সংস্কার চাচ্ছি। তো সংস্কার করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, সংস্কার সব জায়গার চেয়ে প্রশাসনিক সংস্কার, বা এই যে আমি যে টাকাটা খরচ করছি সরকারি কর্মচারীদের পিছনে, এই সরকারি কর্মচারীদের পিছনে টাকা খরচ করছি, তার থেকে আমি কী পেয়েছি, এটা জনগণ এখন বুঝে নেওয়ার সময়। এটা বুঝে নিতে হবে, বুঝে নিয়েই তারপরে নতুন পে স্কেলে আসেন। এবার আসেন আর একটা বিষয়ে আমি কথা বলি।
সরকারি কর্মচারীরা দেখেন, যেটা হচ্ছে যে টাকা, সরকারি কর্মচারীরা ঢাকা জেলার বাইরে যান তাদের জন্য সমস্ত প্রত্যেকটা জেলাতে দেখবেন যে খুব বিশাল হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার তাদের বাসস্থানের ব্যবস্থা করছে। 90% জায়গাতে দেখা যাচ্ছে তারা বাসা থেকে বাসা ভাড়া, সরকারের থেকে বাসা ভাড়া মানে কাটছে না। দ্যাট মিনস তারা ওই বাসায় থাকে না, তারা থাকে ঢাকাতে অথবা থাকে কম বাসাতে, এবং এই সমস্ত বাসাগুলোতে যখন থাকে না, না থাকলে কি হচ্ছে, এবং ঠিকই সরকার থেকে তারা পুরো পুরো মাত্রায় তাদের বাসা ভাড়ার টাকাটা নিয়ে নিচ্ছে। তার মানে কি তাদের প্রত্যেকে কি আপনি বাধ্য করতে পারছেন? এইটা কি একটা দুর্নীতি না? সরকার টাকা বাস্তবায়ন করতে হবে, এই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হবে, কিন্তু এটাও এনশিওর করতে হবে যে সমস্ত বাসা জেলা উপজেলা পর্যায়ে আছে প্রত্যেকে ওই বাসায় থাকতে হবে, এবং তাদের বাসা ভাড়া কাটতে হবে, এবং কোনোভাবেই বাসা ভাড়া দেওয়া যাবে না। তাইলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হিসাবে যদি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় কিন্তু ঠিকই কমে যাবে। তখন সরকারি খাত থেকে আর টাকা দেওয়া লাগছে না, তার কারণ তার সরকার অলরেডি যে বাসার জন্য যে টাকা ইনভেস্ট করেছে, ওই টাকা কিন্তু তার সরকার মানে রাষ্ট্র এটা রিটার্ন পাচ্ছে। আর একটা বিষয় দেখেন, বিভিন্ন পর্যায়ে যে জিনিসটা হচ্ছে কর্মকর্তারা আছেন, জেলা উপজেলা যে সমস্ত পর্যায়েতে কর্মকর্তারা আছে, তারা আপনি দেখেন বেশিরভাগ অফিসগুলোতে আমি যে বললাম যে প্রোডাক্টিভিটির তুলনায় মজুরি অনেক বেশি। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমি গভর্নমেন্ট কলেজে চাকরি করেছি। আমি এমন গেছে যে হচ্ছে যে আমাদের মানে আমি সপ্তাহে মাসে 2টা ক্লাস হয়েছে। তো মাসে যখন 2টা ক্লাস নিতে হয়েছে সরকারি কলেজে, একটা ক্লাস আমি বেতন পাইছি 60,000 টাকা, তাহলে একটা ক্লাস হচ্ছে যে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা বাংলাদেশকে এফোর্ড করতে পারে? বাংলাদেশের কি এফোর্ড করা উচিত? মোটেই উচিত না। তো সুতরাং যে বিষয়গুলো হচ্ছে যে নতুন বেতন স্কেলে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সুশাসনটা এস্টাবলিশ করতে হবে। আজকে যে জিনিসটা দেখলাম, আবার আর একটা জিনিস দেখেন, যে এই কমিশনের চেয়ারম্যানটাকে, এই নবম বেতন কমিশন চেয়ারম্যান হয়েছে একজন অ্যাডমিন ক্যাডার লোক, পুরাতন সচিব, সাবেক সচিব ছিলেন জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান হচ্ছে যে এখানে উনি সচিব হিসাবে মানে কি বলে কমিশনের চেয়ারম্যান হিসাবে ছিলেন। টেল মি হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ বিং এ কমিশন, মানে পে কমিশনের এটা খুব ভেরি টেকনিক্যাল জিনিস। ওনাকে চেয়ারম্যান করার পিছনে কারণটা কি? আচ্ছা, দ্বিতীয়ত কথা, আপনি টাকা দিচ্ছেন, এই আপনি যখন দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের বেতন বেশি দিবেন, সঙ্গে সঙ্গে তখন কি হবে, বেসরকারি সেক্টরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, তাদের উপরে একটা চাপ আসবে এই বেতন বৃদ্ধি করার। তা বেতন বৃদ্ধি করার জন্য তারা কি এই চাপ সহ্য করতে পারবে? তারা কি এই বেসরকারি খাতকে এই চাপ সহ্য করার মতো করবে? আমি সেদিন একটা সাক্ষাৎকার দেখলাম, একজন এই কমিশনের একজন সদস্য বা সচিবই বোধহয় কি চেয়ারম্যান, ওনার বক্তব্যটা হচ্ছে যে বেসরকারি খাতে প্রচুর পরিমাণে লোক চাকরি করে যাদের বেতন হচ্ছে যে অনেক বেশি, 10 গুণ বেতন বেশি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদের বেতন কি এটা কি পার্মানেন্ট? সেকেন্ড থিং হচ্ছে কি যে তারা পার্মানেন্ট না। 2 নম্বর কথা হচ্ছে কি যে আপনাকে টাকা দেবে হচ্ছে জনগণ। তাহলে আপনি এই বেতন কমিশনের ক্ষেত্রে যখন তৈরি করছেন, বেতন কমিশনটা করছেন, বানাইছেন, তখন এই কমিশন গঠন করার ক্ষেত্রে এই সদস্য কি একজন এই পার্মানেন্ট, এই 23 জনের ভিতরে কি আপনি কাউকে পার্মানেন্টলি রাখছেন যে যে টাকা দিবে, ব্যবসায়ীরা টাকা দিবে, জনগণ টাকা দিবে, তার প্রতিনিধিত্ব কোথায়? টাকা আপনি দিচ্ছেন হচ্ছে নিচ্ছেন যার কাছ থেকে, তারই প্রতিনিধিত্ব নেই। সে তখন বলবে এই মানে সরকারি কোনো লোককে 2 টাকা ইনকাম করে দেখছে কোনো দিন যে টাকা ইনকাম করা কত কঠিন কাজ? এটা ব্যবসায়ীদের উপর কি পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে? আচ্ছা, এবার আসেন সরকারের প্রত্যেকের এক একটা একই স্কেলে, সে ফর এক্সাম্পল একজন ডিসি চাকরি করেন হচ্ছে যে 5th গ্রেডের একজন কর্মকর্তা। ঠিক একজন ডিসি যেমন 5th গ্রেডের কর্মকর্তা, ঠিক 5th গ্রেডের কর্মকর্তা আর একজন আছেন হচ্ছে যে মনে করেন যে সায়েন্টিফিক অফিসার, অথবা হচ্ছে যে সরকারি কলেজের টিচার। 2 জনের ফ্যাসিলিটির লেভেলটা দেখেন। যে অলরেডি ফ্যাসিলিটেটেড আর যে লেস ফ্যাসিলিটেটেড, তাকে কিন্তু আপনি সেম বেতন দিচ্ছেন। তার মানে কি যে এটা একটা মানে সামঞ্জস্য বৈষম্যের মানে, তাহলে এগুলোকে বিবেচনায় নিতে হবে। যে ফ্যাসিলিটেটেড আছে, যার 2টা গাড়ি আছে, যার অলরেডি সরকারের একটা গাড়ি আছে, তাহলে কি
ব্যক্তিগতভাবে লোন নিয়েও সে বাড়ি, তাকে সরকার গাড়ি দিয়েছে, তাহলে কি সে যখন একটা নতুন পদে গেল ওই জায়গায় কি গাড়ি ব্যবহার করা সে বন্ধ করবে? তা তো করবে না। তাহলে বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এবার আমার মনে হয় কি যে এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিয়ে তারপরে এটা করা উচিত। তারপরে হচ্ছে যে আজকে একজন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি কমিশনের একজন সদস্য ছিলেন, উনি করেছেন, ইস্তফা দিয়েছেন। উনি ইস্তফা দিয়েছেন কেন? উনি ইস্তফা দিয়েছেন, বলছেন যে এরকমের যে সমস্ত কথা শিক্ষকদের জন্য যা যা করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, সেটা এখানে তার প্রতিফলন উনি দেখছেন না। এবং এটা উনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, অ্যাডমিন ক্যাডারের লোকজনের এখানে প্রাধান্য বেশি, সেটা তাদের প্রাধান্য বেশি থাকার কারণেই এখানে বাস্তবায়ন করা মানে তার কথা বলার, তার যে ভয়েস সেটা ইমপ্লিমেন্টেড হয়নি। সুতরাং উনি এখান থেকে ইস্তফা দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক। এই যে ব্যাপারটা হচ্ছে যেটা রিয়ালাইজ করেছেন, বাংলাদেশকে সুশাসন আনতে হলে প্রথম কথা হচ্ছে যে অ্যাডমিন ক্যাডার বা প্রশাসন ক্যাডারের প্রাধান্যকে অবশ্যই এটাকে খর্ব করতে হবে। প্রশাসন ক্যাডারের খর্ব করলে পরে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আপনি এই যে আমি যে বললাম যে একই একই স্কেলের একটা লোক এক পদে যেয়ে সে হচ্ছে বেশি বেতন পাচ্ছে, আর সুবিধা পাচ্ছে, আর একজন কম পাচ্ছে। তা যিনি বেশি সুবিধা পাচ্ছেন, অলরেডি প্রাপ্তি হচ্ছেন, তাহলে ওইটা ডিফাইন করেন যে হ্যাঁ এই সুবিধাগুলো ওখানে যেহেতু বেশি আছে, সুতরাং তার বেতন ওই পদে যখন থাকবেন তার বেতন স্কেলটা তার এটাকে, এই সুযোগ সুবিধাটাকে স্কেলের সাথে হচ্ছে টাকা হিসাবে টার্ন করতে হবে। টার্ন করলে হবে কিন্তু গভর্নমেন্টের বাজেট কমে আসবে, বা গভর্নমেন্টের থেকে টাকা কম খরচ হবে। আলটিমেটলি টাকাটা তো সরকারি, রাষ্ট্রের, জনগণের টাকা। তো জনগণকে আপনি একটু রিলিফ দিবেন না? আপনি যখন একটা বাড়ি পাচ্ছেন, বিশাল বাড়ি পাচ্ছেন, আপনার দ্বিতীয় বাড়ি পাচ্ছেন, আপনি সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, আপনি একটা কমিটিতে চেয়ারম্যান থাকলে হচ্ছে আপনি টাকা পয়সা বেশি পাচ্ছেন। আপনি হয় তাহলে টাকা নেওয়া বন্ধ করেন, ওই সমস্ত কমিটির থেকে টাকা পয়সা চেয়ারম্যান হিসেবে বা একটা বক্তৃতা দিয়ে তারপরে টাকা পয়সা নেওয়া বন্ধ করেন। তাহলে কি না মানে সরকারি কর্মচারীদেরকে এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে, সরকারের বা রাষ্ট্রের এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি যে বিষয়গুলো এখানে উল্লেখ করছি সেগুলো বিবেচনায় নিয়েই বাস্তবায়ন করা উচিত এই নবম জাতীয় স্কেল। বিকজ অফ যে রাষ্ট্রের জন্য এটা সাধারণ জনগণের উপর এটা একটা অর্থনৈতিক প্রেশার পড়বে, প্লাস এটা হচ্ছে একটা মানসিক প্রেশার অ্যাজ ওয়েল, একটা মানসিক প্রেশার। দেখেন, যে জিনিসটা হচ্ছে যে আমরা 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 দেখি কি যে হচ্ছে আহ, উম, মানে আগেই যেটা বলেছি সেটা হচ্ছে যে দুর্নীতির কথা বলেছি আমি, যে সুশাসন আর দুর্নীতিটাকে আগে মানে সুশাসনকে ইস্টাবলিশ করেন। সুশাসনকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে যদি কিনা বেশি পরিমাণ টাকা খরচ করে হলেও সুশাসনকে প্রতিষ্ঠা করতে হয়, সেদিকেই বেশি নজর দিতে হবে। তাহলে কিন্তু সুশাসন থাকলে পারে চাঁদাবাজি কমে যাবে, সুশাসন থাকলে পারে আমাদের ঘুষ কমে যাবে, সুশাসন থাকলে পারে শিক্ষার মান উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, সর্বক্ষেত্রেই উন্নয়ন হবে। তাহলে এই সুশাসন হচ্ছে না কার কারণে? হচ্ছে না সরকারি কর্মচারীদের কারণে। তাহলে আজকে যদি বেতন বাড়ায়, আলটিমেটলি সেই একই রেজাল্ট দাঁড়াচ্ছে, তো জনগণ কেন এই বোঝাটা নেবে? সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে অবশ্যই এই বেতন নতুন স্কেল বাস্তবায়নের আগে এই সমস্ত বিষয় সুরাহা হওয়া উচিত। এবং এই সমস্ত বিষয় সুরাহা করার জন্য কার দরকার? এই সমস্ত বিষয়গুলোকে আলোচনা হওয়া দরকার বিভিন্ন রিসার্চ গ্রুপের সাথে। আমি আজকে শুনলাম পলিসি ডায়ালগ থেকে একজন রিসার্চার, উনি যেটা বললেন সেটা হচ্ছে যে উনি পুরো পুরো মানে পূর্ণাঙ্গ যে ইয়েটা আছে, পে স্কেলের পূর্ণাঙ্গ রিপোর্টটা ওনারা চাচ্ছেন, কিন্তু ওরা দিচ্ছে না। তার কারণ এটা তো একটা রিসার্চ ফার্ম, তাদের তো পাওয়ার অধিকার আছে, কিন্তু দিচ্ছে না কেন? জানে যে এখানে হচ্ছে জগা খিচুড়ি আছে। একজন অ্যাডমিন ক্যাডার বা একজন লোক আমলা কিভাবে এরকমের একটা সিদ্ধান্ত মানে তাকে তাকে প্রধান করে আপনি হচ্ছে একটা রিপোর্ট করেছেন। বেতন স্কেলের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীর কোথাও কি বেতন স্কেল কি কোনো আমলারা করে? সেখানে তো মেজর ভূমিকাটা কার রাখে? উনি তো একটা পক্ষ। আপনি উনি যেহেতু একটা পক্ষ, তাহলে ওনার কাছ থেকে তো আপনি নির্মোহভাবে বেতন স্কেল পাবেন না, কখনো পাওয়াও যায়নি। উনি তো শুধু দেখেছেন উনি কী কী উনি কী প্রাপ্তি পান বা ওনার গোষ্ঠী কী পরিমাণ সুবিধা পাইতে পারে সেটাকে দেখছেন উনি। কিন্তু যদি আপনি এটা একটা রিসার্চারকে দেন, একটা রিসার্চ ফার্মকে দেন, তাদের প্রপোজালকে তাদেরকে ইনক্লুড করেন, দেন ইট উইল বিকামিং একটা নির্মোহ কোনো কিছু আসবে।
তারা তো একবারও তাদের তাদের রিপোর্টে তো কখনোই বলা হয়নি যে জিনিসটা হচ্ছে যে আমার সুশাসন তৈরি করার জন্য এইটা প্রশাসন, এই রিপোর্টে কিন্তু কখনোই পাবেন না যে এই পূর্ণাঙ্গ রিপোর্টে যে ভাই এই প্রশাসনকে 2015 সালে যে টাকা বৃদ্ধি করা হয়েছিল, তাদের বেতন ডাবল করা হয়েছিল, কিন্তু তার প্রেক্ষিতে এই তারা তারা রাষ্ট্রের কাছে যে কমিটমেন্ট দেওয়ার কথা ছিল, সরকারি কর্মকর্তারা কমিটমেন্ট দিচ্ছে সেটা সে ইয়ে করে নাই, সুশাসন তারা প্রতিষ্ঠা করে নাই। তো সুতরাং সুশাসনের সাথে আমি বলবো না যে বেতনের কোনো সম্পর্ক আছে। আপনি বেতন বৃদ্ধি করতে চান হচ্ছে যে তারা যাতে যোগ্য লোক আসে, যোগ্য লোক প্রশাসনে আসে। তাহলে টাকা বেশি দিলে কি যোগ্য লোক আসবে? তা তো আসবে না। আর যারা আছে তারা কি অযোগ্য নাকি? তারাও তো অযোগ্য না, তাদের খাসলতে হচ্ছে অযোগ্য। তাহলে খাসলতটা কীভাবে ঠিক করা যায় সেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত। তো যাই হোক, এটা অনেক বড় আলোচনা, আমি এই বিষয়ে আরও কথা বলতে থাকবো। তো আপনারা এই পর্যন্তই শুনলেন। আজকে শুধুমাত্র আপনাদেরকে যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে কোনোভাবেই এবার যদি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই একটা বোঝাপড়া হওয়া উচিত। জনগণ যেহেতু টাকা দেয়, জনগণ যেহেতু ইনভেস্ট করে তাদের পেছনে, জনগণের প্রাপ্তিটা কী এবং কী প্রাপ্তি তারা দেয় এটা জনগণের বুঝে নেওয়ার টাইম। 2024 সাল আবার আমরা চাই না। আমরা চাই না যে 2024 সাল আবার ফেরত আসুক। 2024 সাল কেন এসেছে? একটা নির্বাচন হয়নি বলে এই কারণে এসেছে। সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন কার কারণে হয়নি? হয়নি সরকারি কর্মকর্তাদের কারণে। তো সুতরাং সরকারি কর্মকর্তা তাদেরকে সুবিধা দেওয়ার আগে তাদের সাথে যে রাষ্ট্রের যে জনগণের যে কমিটমেন্ট থাকে, এই কমিটমেন্ট নিয়ে আলোচনা হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। তাদের চোখে আঙ্গুল দিয়ে একবারে মানে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়া উচিত যে তুমি আমার থেকে যা নিছো তার তুলনায় তুমি আমাকে খুব কম দিয়েছো। তাদের ধারণা ভেঙে দেওয়া উচিত। একজন সরকারি কর্মকর্তা যে কোনোভাবেই হচ্ছে সে যা নেয় রাষ্ট্র থেকে তার চেয়ে অনেক কম সে ফেরত দেয়। একজন আর্মি অফিসার যা নেয় তার তুলনায় সে অনেক টাকা কম দেয়। আর্মি অফিসাররা লুটে পেটে খাচ্ছে, সরকারি অফিসাররা লুটে পেটে বাংলাদেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। তো এত হাজার হাজার কোটি টাকা, সবাই বলে যে হাজার হাজার কোটি টাকা, 28,000 কোটি টাকা, 28 লক্ষ হাজার কোটি টাকা না কি যেন একটা ফিগার আছে, যে টাকাটা বিদেশে পাচার হয়ে গেছে। এই পাচারটা কি কোনো সরকারি কর্মকর্তা বা আর্মি বা পুলিশের কর্মকর্তার চোখের বাইরে হয়েছে? অবশ্যই তাই হয়নি। আর যদি হয়েই থাকে তাহলে এই যে টাকাটা চলে গেলে এই সেবাটা আমরা পেলাম না কেন? এটার দায়িত্বটা কার দিতে হবে? সরকারি কর্মকর্তাকেই দিতে হবে। এর দায় নিতে হবে। তুমি দায়িত্ব নিছো, দায় নিবে না, তাহলে তো হলো না। সরকারি কর্মকর্তাকে দায়ও নিতে হবে। এইটাই হচ্ছে লাগে আজকের চাওয়া। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।